এই মুহূর্তে সব থেকে বড় খবর, পিসিআর কে বলবে একবার বি গোলে দেখানোর জন্য। এই মুহূর্তের বড় খবর, সংসদে হানার ঘটনায় বড় সাফল্য গোয়েন্দাদের। বড় খবর এই মুহূর্তে, রাজস্থানের নাগাউর থেকে উদ্ধার ললিত ঝা সহ অন্যান্য অভিযুক্তদের মোবাইল ফোন। পোড়া অবস্থায় উদ্ধার হয়েছে অভিযুক্তদের ফোন। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, যে কোনো তদন্তের ক্ষেত্রে ডিজিটাল এভিডেন্স তদন্ত একটা গতি দেয়, এক্ষেত্রে নষ্ট করার চেষ্টা করেছিল অভিযুক্তরা, কিন্তু পোড়া অংশ পাওয়া গেছে। এবার কি দেখো, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন তারা এই এভিডেন্স নষ্ট করার চেষ্টা করলো, অর্থাৎ যে তথ্য আসছে যে বাকিদের ফোন, তা এই ঘটনার আগেই তা পোড়ানোর চেষ্টা হয়েছিল। এই ঘটনাটাই পুলিশকে সব থেকে বেশি নাড়া দিচ্ছে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে যে পদক্ষেপের দিকে পুলিশ এগোচ্ছে, অবশ্যই প্রত্যেকটা অগ্নিদগ্ধ যে ফোন, সেই ফোনের অংশকে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে এবং তার রিপোর্টের ওপরেই পরবর্তী কি পদক্ষেপ করা হবে তা দিল্লি পুলিশের স্পেশাল সেলে তদন্তকারী অফিসাররা ঠিক করবেন। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে এক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টা তারা করেছিল। দিল্লি পুলিশ প্রথম থেকেই একটা কথা বলছে যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে তারা এদের মধ্যে তদন্ত সীমাবদ্ধ রাখতে চাইছে না। এদের নেপথ্যে বড় কোনো প্ল্যাটফর্ম রয়েছে এবং বড় কোনো একটা পরিকল্পনা এদের ছিল। সেই সূত্রটাই পুলিশ এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করছে এবং সেই তদন্তে এই ফোন, অর্থাৎ ফোনের অগ্নিদগ্ধ অংশ, তা অত্যন্ত সহায়ক হবে বলেই তদন্তকারী অফিসাররা মনে করছেন। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে সংসদ কাণ্ডে বঙ্গযোগ আরো জোরালো। কলকাতায় খোঁজ মিলল ললিত ঝায়ের আরও এক বন্ধুর। সৌরভ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ রাখতেন এই ললিত ঝা। সামাজিক অবক্ষয় নিয়ে কথা হতো দুজনের, TV9 বাংলাকে জানিয়েছেন সৌরভ। মতের আদান প্রদান হলেও দিল্লিতে আন্দোলনের পদ্ধতি নিয়ে সহমত নন, দাবি করেছেন সৌরভ চক্রবর্তী। আমি এটাকে সমর্থন করি না অবশ্যই, যে আমি চাই একটা গণতান্ত্রিক পদ্ধতিতে জনজাগরণ এবং সেখান থেকে সমস্ত ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যে জনজাগরণ সৃষ্টি হবে, তা থেকেই প্রকৃত মুক্তির পথ বেরোবে। আমাদের সাথে কোনো রাজনৈতিক দলের কোথাও কোনো যোগাযোগ নেই। আমাদের এই সমস্ত গণসংগঠনগুলোর সাথে আমরা রাজনীতির থেকে দূরে একটি গণসংগঠন বানাতে চাই, যারা আপোষহীনভাবে সমাজের জন্য সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত থাকবে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে আগেই কঠোর মনোভাব দেখান হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এবার আরও একটি মামলায় শিলিগুড়ির একটি ভবনের নকশা চেয়ে না পেয়ে শিলিগুড়ি পৌর নিগমের রেকর্ড রুম সিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বড় খবর এই মুহূর্তে, নিঃসন্দেহে বড় খবর। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে? প্রসেনজিৎ, শুনতে পাচ্ছ? একটি মামলায় শিলিগুড়ির একটি ভবনের নকশা চেয়ে না পেয়ে শিলিগুড়ি পৌর নিগমের রেকর্ড রুম সিল করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এর পাশাপাশি কমিশনার সহ পুরকর্তাদের ভূমিকা খতিয়ে দেখতে সিআইডি তদন্তের নির্দেশও দিলেন বিচারপতি গাঙ্গুলি। শিলিগুড়িতে সেবক রোডের একটি ট্রাস্টের সদস্যদের নিজেদের মধ্যে মতবিরোধের জেরে ওই ট্রাস্টের ভবন নির্মাণ নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টের সার্কিট বেঞ্চে। তার শুনানিতেই ভবনের প্ল্যান চেয়েছিলেন বিচারপতি, কিন্তু তা মেলেনি। রুষ্ট বিচারপতি এরপরেই শিলিগুড়ি পৌর নিগমের ভূমিকা খতিয়ে দেখতে সিআইডি তদন্তের নির্দেশ দেন। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। প্রসেনজিৎ, দেখো, এই নির্দেশিকা ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং এটা নিয়ে হইচই শুরু হয়েছে। যেটা ঘটনা জানা যাচ্ছে যে একটি ট্রাস্টের নিজেদের মধ্যে মতবিরোধকে কেন্দ্র করে মামলা হয় একটি ভবন নির্মাণকে কেন্দ্র করে। সেই ভবনের নকশা শিলিগুড়ি পৌর নিগমের কাছে চেয়ে পাঠানো হয়েছিল, কিন্তু সেই নকশা কোনোভাবেই মেলেনি। এরপরই ক্ষুব্ধ বিচারপতি নির্দেশ দেন সিআইডি তদন্ত করে দেখুক কেন এই নকশা মিলছে না এবং প্রয়োজনে তারা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে, প্রয়োজনে সিআইডি কমিশনারকেও জিজ্ঞাসাবাদ করতে পারে। একই সঙ্গে শিলিগুড়ি পৌর নিগমের যে রেকর্ড রুম, যেখানে এই ধরনের বিভিন্ন বিল্ডিং প্ল্যান ইত্যাদিগুলো রাখা থাকে, সেই রেকর্ড রুমকেও সিল করে দেওয়ার নির্দেশিকা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে নির্দেশিকা দিয়ে পাঠিয়েছিল। শিলিগুড়ি পৌর নিগম কর্তৃপক্ষ মুখ খুলেছে প্রসেনজিৎ? দেখো, এই নির্দেশিকা আসার পরেই হইচই শুরু হয়েছে। এখনো পর্যন্ত শিলিগুড়ি পৌর নিগমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুভজিৎ, ধন্যবাদ প্রসেনজিৎ।
বর্ধমান স্টেশনে ট্যাঙ্ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 4। মৃত ব্যক্তির নাম সুধীর সূত্রধর, বাড়ি মেমারির কলেজপাড়া এলাকায়। দুর্ঘটনার পর থেকেই বর্ধমান হাসপাতালে ভর্তি ছিলেন সুধীর সূত্রধর। বর্ধমান স্টেশনে ট্যাঙ্ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 4। মৃত ব্যক্তির নাম সুধীর সূত্রধর, বাড়ি মেমারির কলেজপাড়া এলাকায়। দুর্ঘটনার পর থেকে বর্ধমান হাসপাতালে ভর্তি ছিলেন সুধীর সূত্রধর। বর্ধমান স্টেশনে ট্যাঙ্ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে 4 জন। মৃত ব্যক্তির নাম সুধীর সূত্রধর, বাড়ি মেমারির কলেজপাড়া এলাকায়। দুর্ঘটনার পর থেকেই বর্ধমান হাসপাতালে ভর্তি ছিলেন সুধীর সূত্রধর। মনতোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। মনতোষ, মৃতের সংখ্যা বেড়ে 4, সুধীরবাবু কি করতেন, কেন সেখানে গেছিলেন, কি জানা যাচ্ছে পরিবার সম্পর্কে? দেখো, যেটা পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে সুধীরবাবু বর্ধমানে এসেছিলেন তার ব্যক্তিগত কাজে এবং তিনি বর্ধমান থেকে মেমারি ফিরবেন, সেই সময় বর্ধমান স্টেশনে দাঁড়িয়েছিলেন 2 নম্বর প্ল্যাটফর্মে এবং তখনই এই দুর্ঘটনা ঘটে, তাতে তিনি গুরুতর জখম হন এবং সেই দিন থেকেই তিনি বর্ধমান হাসপাতালে ভর্তি ছিলেন এবং গতকাল রাতেই তার মৃত্যু হয়েছে। তার পরিবারের সঙ্গে আমাদের যেটা কথা আছে, তার ছেলে জানাচ্ছেন যে তিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন এবং অতর্কিত ঘটনা তারপর থেকে কিন্তু তিনি ভর্তি ছিলেন এবং গতকাল রাতে তিনি মারা গেছেন, যেমনটা কিন্তু তার ছেলে জানাচ্ছেন। শুভজিৎ, ধন্যবাদ মনতোষ। এদিকে বর্ধমান স্টেশনের শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার পরে টনক নড়েছে রেল কর্তৃপক্ষের। স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে 1935 সালে তৈরি একটি জলের ট্যাঙ্ক রয়েছে। নিরাপত্তার স্বার্থে এই ট্যাঙ্ক এলাকায় থাকা বস্তিবাসী এবং দোকানদারদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে, আর এতেই ফাঁপড়ে দোকানদার এবং বস্তিবাসীরা। 14টা ফ্যামিলি আছে, হঠাৎ বলছে যে কাজকে শনিবার সরিয়ে দিতে, তাহলে শ্রমিক একবার করে সরিয়ে দেবে, আমাদের সপ্তাহে তাহলে ঘরে খুঁজতে হবে না, তাহলে কোনো জায়গায় দেখতে হবে, তারপরে আমরা কোথায় যাবো? তো একবার হঠাৎ কালকে সরিয়ে কী করে সরি বলো? আমরা 40 বছর থেকে আসি। হ্যাঁ, এই যে ঘটনাটা ঘটলো তারপরে কি ভয় লাগছে? হ্যাঁ ভয় লাগছে, ভয় তো লাগবে, এতগুলো মানুষ মারা গেল। আমরা বলছি হ্যাঁ স্যার, আমাদের 2-1 দিন সময় দিন, আমরা উঠে চলে যাব। বলছি যেখানে ফাঁকা থাকে তোমরা সেখানটা গিয়ে বসো, এই জায়গাটা অন্তত তোমরা খালি করে দাও। প্রত্যেকে মানুষের একটা নিজের জীবনের দাম আছে, তো সেই নিয়ে একটু ভয় আছে। ওনারা ভালো কথা বললেন কি একটু সরে যেতে, কিন্তু একটা যদি পুনর্বাসন জায়গা দেওয়া হতো, কে তোমার এখানে বানিয়ে থাকো, তাহলে সে একটু ভালো হতো।